জীবন বয়ে চলা নদীর মতো। এই নদীর প্রতিটি বাঁকেই রয়েছে গল্প। আমার মনে হল যে অসাধারণ সুন্দর এই পৃথিবী, অসাধারণ সুন্দর এই সূর্যাস্তের দৃশ্য। একদম আসক্ত হয়ে গেল। কোনো গল্প মধুর, কোনোটি বেদনার। তাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। মানুষ যদি মন থেকে চায়, ভাগ্যকেও পরিবর্তন করতে পারে। আমরা এই যে কৃষি কাজ 1 মাস ধরে করি, তার যে অধিকারগুলো সে অর্জন করতে পারবে। অনেকের জীবনটা সুন্দর হতে পারে। আমি বড় হলে রোবট ইঞ্জিনিয়ার হতে চাই। জীবনের প্রতিটি গল্পই মূল্যবান। ৬২টি ছাত্র আন্দোলনে আমি গ্রেপ্তার হই। জীবনের গল্প। অনেকে ওই সময় প্রশ্ন করেছেন যে তুমি সারা জীবন পড়াশোনা করেছো, এখনো পড়াশোনা নিয়েই আছো, এটা কি একটা চাকরি হলো? পড়াশোনা কি কোনো চাকরি? তদানীন্তন পাকিস্তানে তখন গবেষণা বা লেখালেখি ওই রকম খুব একটা প্রতিষ্ঠিত ছিল না। ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ স্নাতকোত্তর পর্যায়ে ঢাকা স্কুল অব ইকোনমিক্সের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। আমরা তো জানি যে খালি কতগুলো টাকা দিলে হয় না, বেশি টাকা দিলে হবে না, বাকিগুলো লাগবে। সবাইকে মিলে করতে হবে, কাজে সবাই নৌকায় উঠতে হবে, নৌকাটা এক হতে হবে। ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, নিরহংকার একজন মানুষ, অত্যন্ত ব্যক্তিবান কিন্তু স্পষ্টবাদী। তিনি 2002 থেকে 2010-এর এপ্রিল পর্যন্ত সময়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির ক্রমান্বয়ে 3 বার নির্বাচিত সভাপতি ছিলেন। ওনার যে কতগুলো সমিতি উনি ধীরে 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 গড়ে তুলেছেন। যদি বলেন অর্থনীতি নারী বিষয়ক সমিতি, যদি বলেন কৃষকদের সমিতি, যদি বলেন শিক্ষকদের, যদি বলেন সম্মিলিত নাগরিক সমাজ, সবখানেই তার একটা হাত আছে। তিনি 1980 সালে বহুমুখী গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ উন্নয়ন পরিষদ প্রতিষ্ঠা করেন। আমরা কিছু কিছু বাস্তব কর্মকাণ্ড বাংলাদেশ উন্নয়ন পরিষদের মাধ্যমে করার চেষ্টা করেছি। সেখানে প্রশিক্ষণ কিছু প্রতিষ্ঠান তৈরি করেছিলাম, কিছু কর্মসংস্থান সৃষ্টি করার সেই কাজ। তো পরবর্তীকালে সেই বাংলাদেশ উন্নয়ন পরিষদ আর সেই কাজগুলো নিয়ে এগোয়নি, এটা একটা গবেষণা প্রতিষ্ঠান হয়ে যায় আমার নেতৃত্বেই অবশ্য। তো 90-এর দশকে আমি সেই কাজগুলো করেছি। দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি 2010 প্রণয়নে সংশ্লিষ্ট কো চেয়ারম্যান হিসেবে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই মানুষটার মধ্যে ব্যাপক কোনো উত্তেজনা নেই, অহংকার নেই, কিন্তু সব কাজেই তাকে আমরা পাই, তার হাত বাড়ানো পাই, এবং তিনি খুব ধীরে চলেন, কিন্তু সবচেয়ে যেটা আমার মনে হয় তার চিন্তাটা থাকে অনেক উপরে, এবং আস্তে 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 ওই সংগঠনকে, ওনার চিন্তাকে তিনি ওই পর্যন্ত নিয়ে যান। জাতীয় পাট কমিশনের চেয়ারম্যান হিসেবে পাট নীতি প্রণয়ন এবং পাট অর্থনীতির বিকাশের ক্ষেত্রে ধ্যান ধারণা পরিবর্তনেও তার যথেষ্ট অবদান রয়েছে। আমি সবসময় চিন্তা করি যে এত নিভৃতি তিনি কিভাবে এতটুকু পর্যন্ত উঠলেন। ডক্টর আহমদ 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং মুজিবনগর সরকারের অধীনে পরিকল্পনা সেলে কর্মরত ছিলেন। কৃষক মজুর, দিন মজুর, তারপর ইভেন হিজড়া সম্প্রদায় যারা বঞ্চিত, চা শ্রমিক, এদের ন্যায্য দাবি আদায়ের জন্য তিনি সবসময় কথা বলে থাকেন। 70-এর দশকের শেষ থেকে 80-এর দশকের মাঝামাঝি পর্যন্ত যে গবেষণাগুলো করি সেটা করে দরিদ্র মানুষের নিয়ে। দারিদ্র্য বিমোচন ক্ষেত্রে গবেষণা এবং অন্যান্য অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 2009 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে 21 পদকে ভূষিত করে। আমি 1962 সালে MA পাশ করি অর্থনীতিতে। ওই সময়ে তদানীন্তন পাকিস্তানে সরকারি চাকরিতে, বিশেষ করে সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস যেটা বলা হতো আর কি পাকিস্তান আমলে, ওইটা ছিল একেবারে সবারই একটা আগ্রহ, এবং অনেক সময় আগ্রহের চেয়েও বেশি যে হতেই হবে এই ধরনের একটা প্রবণতা ছিল তখন। বিশেষ করে যারা ভালো করতেন
পড়াশোনায় তারা তো যেতেনি, অন্যান্যরাও চেষ্টা করতো। তো ওই সময়ে আমার মাঝে তেমন কোনো আগ্রহ দেখা দেয়নি ওইটার, আমি গবেষক হিসাবেই থেকে গেলাম। তারপরে আমার অনেক লেখালেখি যেগুলি আছে সেগুলি ওইভাবেই মানুষকে কেন্দ্র করে লেখা, মানুষের বিকাশ কিভাবে হতে পারে। একটা আছে অর্থনীতির বিকাশ করা, অর্থনীতি যে বিষয় সেই বিষয়টার, আরেকটা হচ্ছে অর্থনীতি যে আমাদের যে নীতি যা আছে সেটা, একটা হচ্ছে বিষয়ের বিকাশ, আরেকটা হচ্ছে অর্থনীতির বিকাশ। অর্থনীতির বিকাশ দরকার, অর্থনীতিবিদ হিসেবে আমি অর্থনীতির ওই কাজগুলো করেছি, কিন্তু মানুষকে কেন্দ্র করে করার চেষ্টা করেছে। তার যে ভেতরে যে শক্তিটা আছে সেই শক্তিটাকে বের করে নিয়ে এসে তাকে কাজের মধ্যে নিয়ে আসতে পারলেই তার যে অধিকারগুলো সে অর্জন করতে পারবে। কারণ অধিকার কেউ নিয়ে দিয়ে দেওয়া যাবে না, তাকে প্রথমত তার সামর্থ্য তৈরি করতে হবে। তবে এর পরে 80-র দশকের পর থেকে বেশিরভাগ কাজগুলো হচ্ছে লেখা, অনেক প্রবন্ধ আছে, অনেক বই আছে। দেশে এবং বিদেশে প্রকাশিত বাংলা ও ইংরেজি ভাষায় এ পর্যন্ত তার এককভাবে এবং অন্যদের সঙ্গে একযোগে উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে লেখা ও সম্পাদিত বইয়ের সংখ্যা 36টি। তিনি রিচার্ড ওয়ারিকের সঙ্গে যৌথভাবে জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপীঠ স্ফীত হওয়ার অভিঘাত সংক্রান্ত বাংলাদেশের উপর প্রথম বই রচনা করেন। এই বইটি হল্যান্ডের ক্লোয়ার পাবলিশার্স থেকে 1996 সালে প্রকাশিত হয়। জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, জাতিসংঘের দুটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোর হয়ে আমি পৃথিবীর অনেক দেশে, বিশেষ করে আফ্রিকান দেশে গিয়েছি দলের নেতৃত্ব দিতে। সেখানে তাদের খাদ্যের অবস্থা নির্ধারণ, যখন একটা বড় কোনো দুর্যোগ ঘটত তারপরে যে অবস্থা হতো সেই অবস্থার থেকে কিভাবে তাদেরকে সহায়তা করে তাদের আবার উত্তরণের পথটা তৈরি করা যায়, সেই রকম আমি অনেকগুলা 35টিতে আমি নেতৃত্ব দিয়েছি। তো তখন আবার ওই দিক থেকেও দরিদ্র মানুষের সঙ্গে, তাদের অবস্থার সঙ্গে, তাদের অবস্থার উত্তরণ কিভাবে গঠানো যায়, তার সঙ্গে আবার আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিভিন্ন দেশে এই বিষয়গুলোর সঙ্গে আমার আবার পরিচিতি ঘটে। তো এই অবস্থায় চলতে থাকে যে আমার লেখালেখির মধ্য দিয়ে বাস্তব কর্মকাণ্ড শুরু হয় যখন আমি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে আসি। তো আমার ওই স্বীকৃতিটা হচ্ছে ওই কাজগুলোর পরিপ্রেক্ষিতে, গবেষণাগুলোর পরিপ্রেক্ষিতে, লেখার পরিপ্রেক্ষিতে। কিন্তু পরবর্তীতে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে আসার পরে ওই যে লেখালেখি, ওই যে সিদ্ধান্তগুলো আমি গবেষণার মাধ্যমে সিদ্ধান্তগুলো নিতে পেরেছিলাম, সেইগুলো এখন বাস্তবায়ন করার একটা সুযোগ এখানে এসেছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে তিনি যোগ দেওয়ার পরে সার্বিকভাবে আমাদের কর্মচাঞ্চল্য বৃদ্ধি পেয়েছে। তিনি মাঠে যান, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় তিনি অনেক সময় দেন এবং আমাদেরকে নির্দেশনা প্রদান করে। তার আমলে নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পরিদর্শন করেন এবং তার আমলেই ওআইসির সেক্রেটারি জেনারেল মিস্টার মাদানি পিকেএসএ পরিদর্শন করেন এবং তার আমলেই আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনকে সরকারি যে কর প্রদান থেকে অব্যাহতি, এরকম একটি সিদ্ধান্ত পাওয়া গেছে। সার্বিকভাবে বলা যায় যে তিনি নির্দেশনা দিয়ে, সময় দিয়ে, পরামর্শ দিয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনকে এগিয়ে যাবার ব্যাপারে অনেক সহায়তা করেছেন এবং আমরা তার সহায়তার জন্য কৃতজ্ঞ। তিনি জাতীয় এবং আঞ্চলিক পানি ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত গবেষণা, প্রকাশনা ও সংলাপে দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। দুটো দিক আছে, একটা দিক হচ্ছে যে ওটাকে নিয়ন্ত্রণে না, আরেকটা হচ্ছে যেটা ঘটে গেছে তার মোকাবিলা করা। বাংলাদেশের জন্য হচ্ছে যেটা ঘটে গেছে বা ঘটে যাচ্ছে তার মোকাবিলা করার ব্যবস্থা করা এবং সেটাকে অভিযোজন, বাংলাতে ইংরেজিতে অ্যাডাপ্টেশন বলা হয়। তো সেই কাজটি আমাদের মূল কাজ। আর গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর কাজ হচ্ছে উন্নত বিশ্বের মূলত, আর এবং অন্যান্য যারা বেশি বেশি করে নিঃসরণ করছে। তো প্যারিসে গত বছর ডিসেম্বর মাসে একটা চুক্তি হয়, এটা প্যারিস চুক্তি এটার নাম। তো এই প্যারিস চুক্তিতে কতগুলো সিদ্ধান্ত হয়। একটা সিদ্ধান্ত হচ্ছে যে এই শতাব্দীর শেষ নাগাদ পৃথিবীকে 2 ডিগ্রির অনেক কম উষ্ণ রাখতে হবে এবং সম্ভব হলে 1.5 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে শিল্প বিপ্লবের পূর্বের তুলনায়। এটি শুরু হয়েছিল কথাটা কোপেনহেগেনে। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উত্থাপন করেছিলেন যে 1.5 ডিগ্রির মধ্যে রাখা উচিত। তো সেখান থেকে আলোচনা হতে হতে প্যারিসে এসে সেটি স্বীকৃতি পেয়েছে। তো
আবার একটা ব্যাপার হচ্ছে যে যেটা স্বীকৃতি পেয়েছে এটা রাখতে হবে, রাখার পেছনে হচ্ছে গ্রিন হাউস গ্যাস কমাতে হবে। তো গ্রিন হাউস গ্যাস কমানোর যে প্রস্তাবগুলো এসছে বিভিন্ন দেশ থেকে, সেটাও প্যারিসে বিবেচিত হয়েছে। সেখানে দেখা যায় যে এই যেটা করেছে তারা যদি পুরোপুরি সবাই করে, তারপরেও পৃথিবী 3 ডিগ্রি বা তারও বেশি উষ্ণ হয়ে যাবে, আর সব হয়তো সব করবেও না। আবার হচ্ছে কি এটা 30 সাল পর্যন্ত চুক্তি, 30 সালের পরে কি ঘটবে সেটা এখন অনিশ্চিত। তো ফলে দেখা যাচ্ছে যে এটা হয়তো বা ঘটবে না, কিন্তু যেহেতু একটা চুক্তি আছে এবং বলা হচ্ছে 5 বছর পর পর এটা নিয়ে আবার বসা হবে, বসে আবার পুনর্বিবেচনা করা হবে বিষয়গুলো। সেই দিক থেকে হয়তো যদি সবাই মনে করে, সবাই যে পৃথিবীর অবস্থা খারাপ যাচ্ছে আমরা দেখছি, সবাই যদি সেটা একমত হয়, তাহলে তাদের যে যতটা তারা গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাবে বলছে তার থেকে বেশি কমাতে পারে, তখন হয়তো আমরা সেই লক্ষ্যের কাছাকাছি যেতে পারি। কিন্তু ইতিমধ্যে 1 ডিগ্রি বাড়ার ফলে যে ঘটনাগুলো ঘটছে আমরা দেখছি, শুধু যে বাংলাদেশে না, অন্যান্য উন্নয়নশীল দেশেও না, উন্নত বিশ্বেও ঘটছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বন্যা হচ্ছে, খরা হচ্ছে, ইউরোপে বন্যা, খরা ইত্যাদি হচ্ছে। এই চুক্তি বাস্তবায়িত হবে 20 সাল থেকে। তো আমি আশাবাদী এই জন্যে যে এই চুক্তি আগে ছিল না, এই চুক্তির ফলে একটা দরজা খুলেছে। এখন সবাই মিলে যদি কাজ করি, রাজনৈতিক অঙ্গীকার নিয়ে আসতে হবে সব দেশকে, তবে আমরা এটাকে মোটামুটি নিয়ন্ত্রণে আনতে পারবো বিশ্বের সঙ্গে থাকার জন্য। স্যার, আমরা কিভাবে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করছি? এটা হয়তো গাড়িতে ফসিল ফুয়েল যেটা বলে তার কি, সেটা যেটা আমরা জ্বালাচ্ছি সেটার থেকে বের, সারা বিশ্বে তাই হয়। গাড়ি চলছে, এয়ার কন্ডিশনার চলছে, এগুলোর থেকে বের হয়। তারপরে মিথেন যেটা সেখান থেকেও বাইর হয়, যে ইয়ার থেকে, এই ধান উৎপাদন থেকেও বাইর হয়। কিন্তু হ্যাঁ, বের হয়, উৎপাদন থেকে নানানভাবে বের হয়, সারা বিশ্বে বের হচ্ছে, আমরাও বাইর করি। কিন্তু আমরা এত কম করি, আমি সেই হিসাবটা দিচ্ছি, আমরা মাত্র 0.3 টন মাথাপিছু বছরে করি। ভারত করে 2 টনের কিছু কম মাথাপিছু বছরে, চীন করে 7 টনের মতো, ইউরোপে 8 থেকে 10, 12, 14, বিভিন্ন দেশে বিভিন্ন রকম, মার্কিন যুক্তরাষ্ট্রে 18 টনের মতো, অস্ট্রেলিয়ায় 20 টন। তো এইরকম অন্যান্য জায়গায় আমরা কিছুই করি না সেই তুলনায়। আরেকটা হিসাব হচ্ছে যে উন্নয়নশীল দেশগুলির গড় যে নিঃসরণ, তার 6 ভাগের 1 ভাগ মাত্র বাংলাদেশ করে থাকে। আর বাংলাদেশের এই দিকে কোনো দায়িত্বও নাই। স্বল্পোন্নত দেশ হিসাবে গ্রিনহাউস গ্যাস কমাতে হবে, তার কোনো দায়িত্ব বাংলাদেশের নাই, আন্তর্জাতিকভাবে সেটা স্বীকৃত। কিন্তু তারপরেও আমরা করব বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে। তিনি জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক পরিমণ্ডলে দর কষাকষিতে নিয়োজিত বাংলাদেশ টিমের সমন্বয়ক। স্যার, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে আপনি পিএইচডি ডিগ্রি করেছেন এবং বাংলাদেশে আপনি ঢাকা স্কুল অফ ইকোনমিক্স প্রতিষ্ঠা করেছেন। এটা হচ্ছে কি, বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই অনেকে চেষ্টা করেছেন, আমিও অনেক প্রচেষ্টার সঙ্গে যুক্ত ছিলাম। তো ওই যে স্বপ্ন অনেক সময় আমি যুক্ত ছিলাম, আমরা করতে চাই, আর এলএসিতে পড়াশোনা করেছি, সেই হিসাবে যে একটা ধারণা ছিল দিল্লি স্কুল অফ ইকোনমিক্স আছে, লাহোর স্কুল অফ ইকোনমিক্স আছে, ঢাকা স্কুল অফ ইকোনমিক্স নাই। তো সেই জন্য আমরা ঢাকা স্কুল অফ ইকোনমিক্স প্রতিষ্ঠা করি। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান, অর্থাৎ আগে ছিল তো অ্যাফিলিয়েটেড বলতো, এখন বলে অঙ্গীভূত, মানে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত। আপনার শৈশবের স্বপ্ন বা কৈশোরের স্বপ্ন কি ছিল আসলে? আমি কিন্তু ক্লাস 8-এর আগে স্কুলে যাইনি, ক্লাস 8-এ প্রথম ভর্তি হই। তার আগে আমার আব্বা মৌলানা মফজল হোসেন, তিনি আসাম অ্যাসেম্বলির বিধায়ক ছিলেন এবং সঙ্গে সঙ্গে রাখতেন। এটা হচ্ছে ভারত বিভাগের আগে। তো আমি তখন অনেক ছোট, কিন্তু সঙ্গে সঙ্গে রাখতেন, ঘুরে বেড়াতাম। উনি ওই গল্পের ছলে পড়াতেন, ইংরেজি পড়াতেন, বাংলা পড়াতেন, অঙ্ক পড়াতেন, কিন্তু উনি অ্যালজাবরা, জিওমেট্রি এগুলি জানতেন না, কাজেই সেগুলি পড়াতেন না। তো যাই হোক, শেষ পর্যন্ত যখন আমি স্কুলে ভর্তি হলাম ক্লাস 8-এ, তখন আমার অনেক জায়গায় ঘাটতি ছিল, থাকার কথা, এই কয়েকটা বিষয় ছাড়া বাকিগুলোতে, কিন্তু আমি দ্রুত সেগুলোকে মোটামুটি ওভারকাম করেছি, করে মোটামুটি ভালোই একটা স্কলারশিপও পেয়ে গেলাম ম্যাট্রিকে। তারপরে ইন্টারমিডিয়েট পড়লাম, কথা ছিল সায়েন্সে পড়বো, কিন্তু আমার মনে হলো যে না, আমি আর্টসেই পড়ি। আব্বা কিন্তু বাধা দিতেন না, কিন্তু উনি খুব মানে আমার বা আমার ভাইদের বা আমার এক বোন আছে, তাদের মতামতের দাম দিতেন। তো আমি বললাম যে আমি ইন্টারমিডিয়েট পড়তে চাই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার কিন্তু অঙ্কও পড়েছি। তো এটা পাশ করার পরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলাম,
আমি সবচেয়ে বেশি নম্বর পেয়েছিলাম সিভিক্স বলতো তখন, যেটা পলিটিক্যাল সায়েন্স উপরের দিকে গেলে হয়, সেখানে মানে আমি যত বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি পেয়েছিলাম ওটাতে, তারপরে অর্থনীতিতে। তো আমি প্রথম কিন্তু ভর্তি হয়েছিলাম পলিটিক্যাল সায়েন্সে। 1 সপ্তাহ পর্যন্ত ক্লাস করেছিলাম। আমার এক বন্ধু ছিল, এখন প্রয়াত, নাম আব্দুর রাজাক, পরে বিদেশে চলে গেছিল, সেখানে ব্যারিস্টারি পড়তে গেছিল লন্ডনে। তো ও পিড়াপিড়ি করলো যে না তোমার তো ইকোনমিক্স পড়া উচিত। ওরও কোনো যুক্তি নাই, তার যুক্তিটা হচ্ছে শুধু যে ডক্টর হুদা খুব ভালো মানুষ, ডক্টর এম.এন. হুদা উনি ছিলেন হেড এবং উনি খুব ভালো শিক্ষক, ওনাকে সে খুব শ্রদ্ধা করতো, কারণ এই তার যুক্তিটা হচ্ছে যে ওখানে তোমার পড়া উচিত। তো যাই হোক, ওর কথা শুনে আমি শেষ পর্যন্ত গেলাম, গিয়ে ইকোনমিক্স ডিপার্টমেন্টে, এবং ডক্টর এম.এন. হুদা তিনি তখন হেড বলতো, হেড অফ দি ডিপার্টমেন্ট, ওনার সঙ্গে দেখা করলাম। উনি বললেন হ্যাঁ তুমি আসতে চাইলে চলে আসো, সই করে দিলেন। তারপরে পলিটিক্যাল সায়েন্সে গিয়ে ওখান থেকে পারমিশন নিয়ে এসে ওই ইকোনমিক্সে আসা। তো আমি যে ইকোনমিক্স পড়বই এইরকম কথা ছিল, কিন্তু পড়তে গিয়ে আস্তে আস্তে এর মধ্যে ঢুকে গেলাম। এই শেষ পর্যন্ত তো আমি কোনো সরকারি চাকরিতেও গেলাম না, কারণ ইকোনমিক্স নিয়েই থেকে গেলাম আর কি। তো এই একটা হচ্ছে কি চয়েসটা নিজে করা, আরেকটা হয়তো বা এই ধরনের কিছু ঘটতে পারে, তবে চয়েসটা যদি সঠিক না হয় তাহলে আবার সমস্যা হবে। আমি পলিটিক্যাল সায়েন্স পড়তাম, যদি হয়তো সেটা আমার জন্য সঠিক ছিল না, আমি ঠিক বুঝতে পারিনি। আমি নম্বর পেয়েছি ওই হিসাবেই, বেশি নম্বর পেয়েছি সেই হিসাবেই ভর্তি হয়েছিলাম। আমার জন্য বোধহয় অর্থনীতিটাই ঠিক। স্যার, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আপনি এখন চেয়ারম্যান। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে আপনি বলেছেন যে আপনি যে গবেষণাগুলো করেছিলেন এর আগে, সেই গবেষণার লব্ধ জ্ঞান আপনি এখানে কাজে লাগাতে পারছেন। এই পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন আমাদের পল্লী কর্মসহায়তায় কতটা ভূমিকা রাখছে? এটা হচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন 1990 সালে প্রতিষ্ঠিত হয়। এটা একটা সরকারি ফাউন্ডেশন, এবং এটার যে সঙ্গ স্মারক আছে একটা, মানে কি করবে, সেখানে লেখা আছে শিক্ষার কথা লেখা আছে, স্বাস্থ্যের কথা লেখা আছে, কর্মসংস্থানের কথা লেখা আছে, জীবনমানের কথা লেখা আছে, এই সমস্ত বিষয়ের মধ্যে আছে। কিন্তু ক্ষুদ্র ঋণ বলে কিছু লেখা নাই ওখানে। লেখা আছে আরেকটা যে ঋণ, তার মানে হচ্ছে কি ঋণ যার যেটা প্রয়োজন হয়, যতটা দিতেও পারে বা যতটা প্রয়োজন সেটা হওয়া উচিত বলে আমি মনে করি, আর অর্থটা সেই হওয়া উচিত। কিন্তু যে কোনো কারণেই হোক ওই সময়ে এটাকে একটা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান বানানো হয়। অর্থাৎ এই প্রতিষ্ঠান অন্যান্য সহযোগী সংস্থা, সরাসরি তো কাজ করে না, এনজিওদের মাধ্যমে কাজ করে, তাদেরকে অর্থায়ন করতো এবং তারা ক্ষুদ্র ঋণ দিত। তো এইভাবে এটা চলতে থাকে। কিন্তু অচিরেই বোঝা যায় যে শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে খুব বেশি দূর যাওয়া যায় না দারিদ্র্য নিরসনের ক্ষেত্রে। তখন কিছু কিছু পরিবর্তন আনার চেষ্টা করা হয় 2000-এর পরে বা সামান্য কিছু আগের থেকে। একটি পরিবর্তন আনা হয় যে এটা সপ্তাহে সপ্তাহে ফেরত দিতে হয়। তো কিছুটা সামান্য টাকা 10-20 হাজার, 5 হাজার, 7 হাজার নিয়ে সপ্তাহে সপ্তাহে যদি ফেরত দিতে হয়, তাহলে আয় করবে কখন, সেইটা একটা এখানে পরিবর্তন আনার চেষ্টা করা হয়। তো কিছু কিছু জায়গায় 1 মাস 2 মাস বা আর একটু বেশিও করা হয়। ফসলের ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে সেটা ফসল উঠার পরেও শুরু হয়। আরেকটা করা হয় অতি দরিদ্রদেরকে কোনো প্রতিষ্ঠান তখন ঋণ দিত না, কারণ তাদেরকে ধরা হতো যে তারা ঋণ ফেরত দিতে পারবে না, তো সেই জন্য দিত না। কিন্তু পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন সেই কাজটা শুরু করে। আমি 2010 সালে যে কাজটা করি সেটা হচ্ছে যে একটা মানুষকে কেন্দ্র করে একটা সার্বিক উন্নয়নের ধারণা প্রথম আমি এখানে দেই, এবং সেটা হচ্ছে কিছু সব অনুষঙ্গ। কারণ মানুষের জীবন তো বহুমাত্রিক, দারিদ্র্যও বহুমাত্রিক। অর্থাৎ আমার যেমন শিক্ষার দরকার, আমার প্রশিক্ষণের দরকার, আমার কর্মসংস্থানের দরকার, আমার চলাফেরার সুযোগের দরকার, আমার স্বাস্থ্য সেবার দরকার। তো এই বিভিন্ন দিক থেকে আমার ঘরটা ভালো হওয়া দরকার, বিদ্যুৎ থাকা দরকার বা জ্বালানির ব্যবস্থা থাকা দরকার। এই সমস্ত বিষয় নিয়ে আমরা এটা বলি আমরা সমৃদ্ধি। তো আমার ধারণা দেওয়ার পরে এখানে সবাই মিলে কাজ করে একটা প্রকল্প কর্মসূচি দাঁড় করানো হয়। সেই কর্মসূচি এখন 150টা ইউনিয়নে সারা দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তবায়িত হয়েছে। প্রথম আমরা দিশারি হিসাবে 21টি ইউনিয়নে এটা বাস্তবায়ন করি, এবং সেখানে আমরা দেখি যে এটা খুবই ফলপ্রসূ হচ্ছে। কি ধরনের কাজ হচ্ছে যে আমরা প্রথমত যে স্বাস্থ্যসেবা ধরি। স্বাস্থ্যসেবা হচ্ছে প্রত্যেক বাড়িতে ইউনিয়নের আমাদের একজন স্বাস্থ্যসেবিকা মাসে একবার করে যায়, গিয়ে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করে, কয়েকটা জিনিস সব তো আর করতে পারবে না, সেখানে যদি কোনো সমস্যা পায় তাহলে আমাদের ক্লিনিক আছে, এটাকে আমরা বলি স্ট্যাটিক ক্লিনিক। প্রতিদিন বিকেলে একজন ডিপ্লোমাধারী ডাক্তার বসেন, তার কাছে তারা পাঠায়। এই ডিপ্লোমাধারী ডাক্তার দেখে যদি মনে করে যে এখানে আরেকটু কঠিন কিছু আছে, তার আওতার মধ্যে নাই, সে পারবে না, তাহলে আপনার MBBS ডাক্তার
সেটা আবার সপ্তাহে 2 দিন, কোথাও 2 দিন, কোথাও 1 দিন বসেন, তার কাছে পাঠায়। MBBS ডাক্তার যদি মনে করেন যে এটাকে আরও বেশি বিশেষজ্ঞ পর্যায়ে যাওয়া উচিত, তিনি রেফার করেন হাসপাতালে। মানে এইভাবে করে মোটামুটি কথা হচ্ছে যে একেবারে প্রান্তিক লেভেলের একজন মানুষ, তার একটা সাধারণ মানে ভাবে তার কাছে একজন স্বাস্থ্যকর্মী গিয়ে যদি দেখে যে তার কোনো প্রবলেম আছে, আস্তে আস্তে এটাকে একেবারে চুপুর যায়। হ্যাঁ, কাজে এরা জীবনে কোনো MBBS ডাক্তার দেখেনি যারা, আমি যাই তো তারা এখন MBBS ডাক্তারের কাছে যেতে পারছে। আরেকটা হচ্ছে আমরা কতগুলো করি, ক্যাম্প করি, সেখানে চক, তারপরে অন্যান্য ডায়াবেটিস এগুলি পরীক্ষা করা হয়, এবং চকের আমরা তারপরে যাদের প্রয়োজন তাদেরকে অপারেশনও করিয়ে দিই, সব কিন্তু বিনামূল্যে। 100 টাকা দিয়ে একটি কার্ড করতে হয়, সারা বছরে পরিবারের প্রত্যেকের ওই যে দেখানোগুলো হয়, কিন্তু বিশেষ কিছু হলে সেখানে কিছু টাকা নেয়, খুব কম টাকা নেওয়া হয়। কিন্তু আমরা যে চোখের অপারেশন করি গরিব যারা, তাদেরকে আমরা নিজেরা পারি বা অন্যের সঙ্গে সংযুক্ত হয়ে তাদেরকে এটা করিয়ে দিই, তাদের বিনা খরচে আর কি করিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। তো এটা হচ্ছে আমাদের 150টা ইউনিয়নে। শিক্ষার ব্যাপারে আমরা যেটা করছি, 2য় শ্রেণী পর্যন্ত প্রায় 5% জ্বরে যায়, এটা সরকারি তথ্য, 4.5 থেকে 5%। আমরা কতগুলো স্কুল করেছি, প্রত্যেকটা গ্রামে 2টা হতে পারে, কতগুলো বাচ্চা আছে তার উপর নির্ভর করে, বা একটা, সেখানে ওরা আসে স্কুল থেকে পড়ে, স্কুল তাদের শেষ হওয়ার পরে এখানে আসে, 3টা থেকে 5টা 2 ঘন্টা থাকে। তো 2 ঘন্টা পরের দিনের পড়াটা দেখিয়ে দেওয়া হয়, আর খেলাধুলা করা হয়, গান বাজনা কিছু করা হয় যেখানে যেটা সম্ভব, কবিতা আবৃত্তি শেখানো হয়, এই সমস্ত জিনিস, যাতে তাদের মধ্যে একটা উৎসাহ সৃষ্টি করা যাতে স্কুলে পড়াশোনা করে। তো আমরা দেখেছি যে এখানে জ্বরে পড়া কমে গেছে, এখন কোনো জায়গায় নাই, এই যে 2য় শ্রেণী পর্যন্ত জ্বরে পড়ছেই না, কোথাও এটা 4.5-5 থেকে নেমে 1-এর নিচে চলে আসছে, 0.5% বা এরকম কিছু। আর একটা হয় কি, তারা অনেক উৎসাহী হয়েছে যে স্কুলেও যায়, আবার অনেকে তাদের ওই ক্লাসে গিয়ে খুব ভালো ফলাফলও করে, 1ম, 2য়, 3য় ইত্যাদি হয়। আগে এগুলো ঝরে যেত, কারণ তাদের বাড়িতে পড়ার কোনো সুযোগ নাই, যে সমস্ত পরিবার থেকে তারা এসছে, বা মা বাবা সেরকম তাদেরকে গাইডও করতে পারছে না। তো ফলে এখান থেকে তারা যে সহায়তাটা পায়, এগুলোর নামই হচ্ছে শিক্ষা সহায়তা কেন্দ্র। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে স্বাস্থ্য পেলাম, শিক্ষা পেলাম, আর কর্মসহায়তার ক্ষেত্রে কর্মসংস্থান হচ্ছে প্রশিক্ষণের ব্যাপার করা হয়। প্রথমে আমরা করি কি, একটা পরিবার উন্নয়ন পরিকল্পনা করা হয় প্রত্যেক পরিবারের সঙ্গে। প্রথম আমরা ইউনিয়নটাকে জরিপ করি, প্রত্যেকে, ধনী গরিব সবাইকে জরিপ করা হয়, কার কি আছে না আছে। তারপরে যারা অর্থকরী কাজের জন্য যুক্ত হবে, যাদের অবস্থা তেমন ভালো না, তাদেরকে আমরা অর্থকরী কাজে নিয়ে আসি। আর যারা ধনী আছে তাদের তো দরকার নাই এটা। কিন্তু শিক্ষা স্বাস্থ্য সবার জন্য, স্বাস্থ্য সবার জন্যেই, শিক্ষাও যাদের ছেলেমেয়েরা এখানে আসতে চায় সেখানে কোনো প্রতিবন্ধক নেই, প্রত্যেকে আসতে পারবে, ধনীও আসতে পারবে, গরিবও আসতে পারবে। ডক্টর খলিকুজ্জামান আহমদ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার 5 ইউনিয়নে মাত্র 10 জন ছাত্রছাত্রী নিয়ে একটি হাই স্কুল প্রতিষ্ঠা করেন 1985 সালে। বর্তমানে এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 1200-এর বেশি, এবং তাদের প্রায় 70% মেয়ে। এই মেয়েগুলি অনেকেই পড়তো না, কারণ অনেক দূর গিয়ে পড়া সম্ভব ছিল না। তারপরে 90-এর দশকের মাঝামাঝি আসে, তাদের কাছ থেকেই চাহিদাটা আসলো, যদি একটা কলেজ না করা হয় তাহলে অনেকেই আবার পড়তে পারছে না। তখন আমার নিজের বাড়িতে, এটা আমাদের নিজেদের বাড়ির, আমাদের যত জমি আছে, শুধু বাড়িতে 4 একরের মতো জমি আছে, শুধু সেটা নয়, বাইরেও যত জমি ছিল সব কলেজকে আমরা একটা ট্রাস্ট করে কলেজকে দিয়ে দিলাম। তো আমার ভাইরা, বোন, আমরা সবাই মিলে এটা দিয়ে সেই কলেজটি এখন ডিগ্রি কলেজ, সেখানে অনার্স পড়ানো হয়, 650 ছাত্রী আছে, এবং খুব ভালো ফলাফল করছে। স্যার, পারিবারিক জীবনে আপনি কতটা সুখী? আমি খুবই সুখী। আমার স্ত্রী ডক্টর জাহেদা আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, এখন উনি অবসরপ্রাপ্ত। আমরা একসঙ্গে অনেক ঘুরে বেড়াই। আমার 2 ছেলে, রুশদি এবং উর্ফি। রুশদি বিদেশে থাকে, উর্ফি দেশে আছে। 2 বৌমা, ফারজিন এবং সেজামি, এবং 1 নাতি 1 নাতনি, আনিজা এবং আয়ান। পরিবারের মধ্যে আমার বাবাকে আমরা যেভাবে পেয়েছি, আমি আমার বড় ভাই, উনি সবসময় আমাদেরকে বেশ ফ্রিডম দিয়েছে, ফ্রিডম টু গ্রো অ্যাজ এ পার্সন। উনি সবসময় আমাদেরকে বলছেন যে তোমরা যা ইচ্ছা করো, নিজেদের পথ নিজেরাই বেছে নিবে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে যদি তোমরা নিজের পায়ে দাঁড়াতে পারো এবং সেই সম্মানের সাথে বলতে পারো যে হ্যাঁ, তোমরা নিজের পথে এসেছো, এবং সেটার জন্য যে ধরনের সাপোর্ট দরকার উনি সব ধরনের সাপোর্ট দিয়েছে। ওনাকে যখনই আমাদের প্রয়োজন ছিল উনি ছিলেন পাশে, এবং সবসময় প্রেরণা এবং উৎসাহ জুগিয়েছেন।
আমার বাবা মৌলানা মুফজ্জল হোসেন, তিনি আসাম অ্যাসেম্বলির বিধায়ক ছিলেন ভারত বিভাগের পূর্বে। মা শহীফা খাতুন, তিনিও প্রয়াত। তিনি পারিবারিক যে ট্রাস্ট ছিল তার আজীবন চেয়ারম্যান ছিলেন। এই মোটামুটি অবস্থা। আমি খুব সুখী আর কি। পরিবার, বাবা মা যখন ছিলেন তখন খুব সুখী ছিলাম, এখনও সুখী আছে। স্যার, আজকে যারা তরুণ বা আগামীর যে প্রজন্ম, তাদের জন্য আপনার কি বলার? আজকে যারা তরুণ, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তারা পড়াশোনা করবে সঠিকভাবে, তারা প্রশিক্ষিত হয়ে উঠবে, মূল্যবোধ তাদের মধ্যে তৈরি হবে এবং তারা এই দেশকে বিভিন্ন ক্ষেত্রে যে নেতৃত্ব দেবে তার জন্য এখন থেকে প্রস্তুত হতে হবে। এবং প্রস্তুত হয়ে সেইভাবে যদি তারা কাজ করে, তাহলে এই ভবিষ্যৎটা এই দেশে সুন্দর হতে পারে, কারণ ভবিষ্যৎ তাদের উপরে নির্ভর করছে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো জীবনের গল্প নিয়ে। যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, মেইল করুন জীবনের গল্প 2014@gmail.com। জানান আপনাদের অনুভূতি, শেয়ার করুন নিভৃতে থাকা কোনো মহৎ মানুষের কথা। জীবনের গল্প অনুষ্ঠানে আমরা তুলে ধরতে চেষ্টা করব তার মহৎ জীবনের গল্প।